আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তো চারদিকে বেশ উত্তেজনা, আর এর মধ্যেই একটা দারুণ খবর কিন্তু সামনে এলো। আর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই জোটের আসন ভাগাভাগির হিসাব নিকাশ, মানে এটাই তো আসল রাজনৈতিক কৌশল, তাই না? একেবারে আজ আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের একটা প্রতিবেদনের গভীরে যাব। বিশেষমণি মানে আজই প্রকাশিত হয়েছে এটা, একটা 10 দলীয় জোটের আসন বন্টনের ছক নাকি একেবারে পাল্টে গেছে। হ্যাঁ, প্রতিবেদনটা আমি দেখেছি। এটা আসলে রাজনৈতিক কৌশলের একটা দারুণ উদাহরণ। একটা সিদ্ধান্তের কারণে পুরো পরিস্থিতি কিভাবে বদলে যেতে পারে তা এখানে খুব ভালোভাবে বোঝা যায়। তো চলুন আজ আমরা এই ব্যাপারটার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। মানে শুধু কে কত আসন পেল তা নয়, বরং কেন এই পরিবর্তনটা এলো আর জোটের ভেতরে ক্ষমতার ভারসাম্য এখন ঠিক কোন দিকে সেটাও দেখব। অবশ্যই। আচ্ছা, তাহলে প্রতিবেদনের সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা দিয়ে শুরু করা যাক। বাংলাদেশ জামায়াতে ইসলামী 215টি আসনে লড়তে যাচ্ছে। এটা তো বিশাল একটা সংখ্যা। বিশাল তো বটেই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে। ও, তার মানে এটাই চূড়ান্ত? একদম। এর মানে হলো এখানে আর কোনো পরিবর্তনের সুযোগ নেই। এই শেষ মুহূর্তের সিদ্ধান্তগুলোই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। মানে আমার যতদূর মনে পড়ে তাদের প্রাথমিক পরিকল্পনা তো এত বড় ছিল না। ঠিক ধরেছেন, এখানেই তো পুরো ঘটনাটার আসল মজা। প্রতিবেদন বলছে জামায়াতের পরিকল্পনা ছিল 179টি আসনে লড়াই করার, আর এখন তারা লড়ছে 215টি আসনে। মানে হুট করে 36টি আসন বেড়ে গেল। এই বাড়তি আসনগুলো এলো কোথা থেকে? এর পেছনের কারণটাই হলো আজকের আলোচনার মূল কেন্দ্র। ব্যাপারটা হচ্ছে এই জোটে ইসলামী আন্দোলন নামে একটা দলের যোগ দেওয়ার কথা ছিল, এবং তাদের জন্য জোটের পক্ষ থেকে 47টি আসন বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় যে এই জোটে যোগ দেবে না। তার মানে ওই 47টি আসন ফাঁকা হয়ে গেল। ঠিক তাই, ওই আসনগুলোই জোটের অন্য শরিকদের মধ্যে নতুন করে ভাগ করে দেওয়া হয়েছে। আর জামায়াতের আসন সংখ্যা বাড়ার মূল কারণও এটাই। বাহ, একজনের অনুপস্থিতি অন্যজনের জন্য দরজা খুলে দিল। এটা তো একদম রাজনৈতিক দাবার চালের মতো। একটা ঘুঁটি সরে যাওয়ায় অন্য ঘুঁটিগুলোর অবস্থান আর গুরুত্ব দুটোই বদলে গেছে। তাহলে এই যে 47টি আসন, এটা ভাগ হলো কিভাবে? আমার ধারণা জোটের সবচেয়ে বড় দল হিসেবে জামায়াতে ইসলামী এর বড় অংশটাই নিজেদের দিকে নিয়েছে। অবশ্যই রাজনৈতিক বাস্তবতা এটাই তো স্বাভাবিক। ওই 47টি আসন থেকে বড় একটা অংশই জামায়াতের দিকে গেছে, যা তাদের সংখ্যা 179 থেকে 215-তে নিয়ে গেছে। কিন্তু ব্যাপারটা ঠিক এত সরলও না। এখানে জোটের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষারও একটা সূক্ষ্ম খেলা আছে। কী রকম? ধরুন যদি পুরো 47টি আসনই জামায়াত নিয়ে নিত, তাহলে জোটের অন্য শরিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হতে পারত, তাই না? হ্যাঁ, তা তো পারতই। নির্বাচনের আগে জোট ভেঙে যাওয়ার ঝুঁকিও থাকত। ঠিক তাই, এটা শুধু আসন বাড়ানোর বিষয় ছিল না, জোটটা টিকিয়ে রাখারও একটা পরীক্ষা ছিল। তাহলে জোটের বাকি শরিকরা তারা কি পেল? প্রতিবেদনে এই নতুন বন্টনের একটা পরিষ্কার চিত্র আছে। যেমন ধরলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ওরা পেয়েছে 30টি আসন। এটা কিন্তু বেশ ভালো সংখ্যা। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 23টি আসন, আর খেলাফত মজলিস পেয়েছে 12টি আসন। এর বাইরেও এলডিপি, এবি পার্টি, বিডিপির মতো দলগুলোর আসনও চূড়ান্ত করা হয়েছে। আচ্ছা, এখানে আমি একটা বিষয় লক্ষ্য করছি। 300 আসনের মধ্যে জামায়াত একাই লড়ছে 215টি আসনে, মানে প্রায় 72% আসনে, আর বাকি 9 দল মিলে লড়ছে মাত্র 85টি আসনে। এটা তো জোটের ভেতরে এক ধরনের একছত্র আধিপত্যের ইঙ্গিত দিচ্ছে। এটাকে আর জোট বলা যায়? আপনার পর্যবেক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যার দিক থেকে দেখলে এটাকে অবশ্যই একছত্র আধিপত্য বলা যায়। আর এই 72% কিন্তু শুধু একটা সংখ্যা নয়। এর মানে কি? এটা জোটের অন্য দলগুলোকে একটা স্পষ্ট বার্তাও দেয় যে নির্বাচনের পর যদি এই জোট সরকার গঠন করে, তাহলে ক্ষমতার মূল চাবিকাঠিটা কার হাতে থাকবে। সেটা তো বটেই, এমনকি যে 85টি আসন তারা ছেড়ে দিয়েছে, সেই আসনগুলোর প্রচারণাও তো জামায়াতের বিশাল সাংগঠনিক শক্তির উপর অনেকাংশে নির্ভর করবে। তার মানে জিতলেও চালকের আসনে থাকবে জামায়াত। একদম, যা জোটের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। আপনি এটাকে ক্ষমতার ভারসাম্য বলছেন, কিন্তু একজন সমালোচক তো বলতেই পারেন যে এটা আসলে ছোট দলগুলোকে সান্ত্বনা রাখার জন্য কিছু সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো। দেখুন, আপনার প্রশ্নটা যৌক্তিক। বাইরে থেকে দেখলে এটাকে সান্ত্বনা পুরস্কার মনে হতেই পারে, কিন্তু জোটের রাজনীতির ভেতরে যুক্তিটা একটু ভিন্ন। 30টি আসন পাওয়া এনসিপি বা 23টি আসন পাওয়া বাংলাদেশ খেলাফত মজলিসের হয়তো সারা দেশে তেমন প্রভাব নেই, কিন্তু নির্দিষ্ট কিছু এলাকায় বা নির্দিষ্ট ভোটার গোষ্ঠীর ওপর তাদের বেশ ভালো প্রভাব থাকতে পারে। আচ্ছা, মানে স্থানীয়ভাবে তারা শক্তিশালী। ঠিক তাই, এমনও হতে পারে যে ওই আসনগুলোতে তাদের ছাড়া জোটের জেতার সম্ভাবনাই কম। তাই এই আসনগুলো ছেড়ে দেওয়াটা জামায়াতের জন্য কৌশলগতভাবে লাভজনক। এটা শুধু উদারতা না, এটা জেতার জন্য একটা বিনিয়োগ। বুঝতে পেরেছি, তার মানে এটা একটা পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক।
কিন্তু এই যে এত হিসাব নিকাশ, এই সব তথ্য কি জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, নাকি এগুলো এখনও ভেতরের খবর? এই প্রশ্নটা আসাই স্বাভাবিক। তবে প্রতিবেদনটি এ ব্যাপারে বেশ পরিষ্কার। জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের উদ্ধৃতি দেওয়া হয়েছে। ও, তার মানে তিনি নিশ্চিত করেছেন? হ্যাঁ, তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তার মানে এই তথ্যের একটা আনুষ্ঠানিক ভিত্তি আছে, অর্থাৎ খবরটা নির্ভরযোগ্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আজ বিকেলে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হবার পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার মানে আমরা খুব তাড়াতাড়ি একটা আনুষ্ঠানিক ঘোষণা পেতে যাচ্ছি, এবং সেই আনুষ্ঠানিক ঘোষণার দিকেই এখন সবাই তাকিয়ে আছে। কারণ তখন আমরা শুধু দলের নাম আর আসন সংখ্যাই জানব না, বরং কোন আসনে কে প্রার্থী সেটাও জানতে পারবো। ঠিক তাই, প্রার্থীদের ব্যক্তিগত পরিচিতি, তাদের জয়ের সম্ভাবনা, এই সব কিছু মিলিয়ে কিন্তু জোটের আসল শক্তিটা বোঝা যাবে। তাহলে পুরো বিষয়টা যদি আমরা আরেকবার গুছিয়ে দেখি, একটা বড় রাজনৈতিক জোটের অন্যতম সম্ভাব্য শরিক শেষ মুহূর্তে সরে দাঁড়ালো। তাতে যে শূন্যতা তৈরি হলো, তা জোটের প্রধান দল জামায়াতে ইসলামীকে আরও শক্তিশালী করে তুলল। তারা নিজেদের আসন বাড়ালো, আবার জোটের ঐক্য ধরে রাখতে ছোট শরিকদেরও খুশি করল। একদম সংকটকে সম্ভাবনায় রূপান্তর করার একটা ক্লাসিক রাজনৈতিক উদাহরণ বলা যেতে পারে। কিন্তু এই আসন বণ্টন তো প্রথম ধাপ, আসল পরীক্ষা তো এখনও বাকি, তাই না? অবশ্যই, আসল পরীক্ষা তো এখন শুরু হবে। মানে মাঠের পরীক্ষার কথাই বলছিলাম। কাগজে কলমে আসন ভাগাভাগি করা এক জিনিস, আর মাঠে সেই অনুযায়ী একে অপরের জন্য ভোট চাওয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা চ্যালেঞ্জ। এখন মূল প্রশ্ন হলো, এই জোটের বিভিন্ন আদর্শের দলগুলো, যেমন ধরুন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা বিভিন্ন খেলাফত আন্দোলন, এরা কি একে অপরের জন্য কার্যকরভাবে প্রচারণা চালাবে? এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, বিশেষ করে ওই 85টি আসনের ক্ষেত্রে যেখানে জামায়াতের নিজেদের কোনো প্রার্থী নেই। সেখানে তাদের বিশাল কর্মী বাহিনী কি শরিক দলের প্রার্থীর জন্য মন থেকে কাজ করবে, নাকি তাদের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা কাজ করবে? ঠিক এই জায়গাটাতেই জোটের আসল পরীক্ষা। ধরুন একটা আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দাঁড়িয়েছে। সেই আসনে জামায়াতের কর্মীরা কি নিজেদের দলের প্রার্থীর মতোই তাকে জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে? কিংবা ধরুন এলডিপির মতো একটা দলের প্রার্থীর জন্য কি জামায়াত বা খেলাফত মজলিসের কর্মীরা একইভাবে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করবে? এই প্রশ্নগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটা সাধারণ নির্বাচনী লক্ষ্য, মানে নির্বাচনে জয়লাভ, তাদের সব মতাদর্শিক পার্থক্যকে ছাপিয়ে যেতে পারবে কিনা, এটাই এখন দেখার বিষয়। আসন ভাগাভাগি তো হলো, এখন শুরু হবে ভোট ভাগাভাগি ঠেকানোর লড়াই। এই প্রশ্নটাই কিন্তু আগামী দিনগুলোতে ভাবনার খোরাক যোগাবে।